প্রত্যাশিত বাংলাদেশ গড়তে দক্ষ প্রশাসন দেখতে চান প্রধানমন্ত্রী। কর্মকর্তাদের জনগণের সেবক হওয়ার তাগিদ। বর্তমান সরকার মেধা নির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানব সম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। ভোটে কারচুপির অভিযোগের প্রতিবাদ বিএনপির। রাজনৈতিক অপপ্রচার চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। জামাতে ইসলামের আমিরের এই বক্তব্য আমি আবার প্রত্যাখ্যান করছি, শুধু নয় নিন্দা জানাচ্ছি এবং ক্ষোভ প্রকাশ করছি। আওয়ামী লীগের পথে বিএনপি বললেন জামাত আমির। সেই আওয়ামী লীগ যারা জাতিকে নিয়ে, বিরোধী দলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রোহ করত, আজকে তারা কোথায়? আপনারা একই কাজ শুরু করেছে। শিক্ষাঙ্গনে চক্রান্তের অভিযোগ নাহিদের। 5ই আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি, তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। ফিলিং স্টেশনে ছোট হচ্ছে সারি, কমছে ভোগান্তি। তেলের দাম কমলে বাস ভাড়াও কমবে, জানালেন সড়কমন্ত্রী। ফোন কল, SMS এই মিলছে মাদকের হোম ডেলিভারি। প্রভাবশালীদের হাত রয়েছে বললেন বিশেষজ্ঞরা। সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে মানুষকে এক ধরনের পঙ্গু করে তুলছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে যে ভয় কোথায়, এই ভয়টাই তো আসলে আমরা খুঁজে পাচ্ছি না। ইসলামাবাদ যাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত। মার্কিন নৌ অবরোধ না সরলে আলোচনা নয়, সাফ বার্তা ইরানের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। যাচ্ছি পুরো খবরে। দেশ এবং জনগণের স্বার্থে প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চায় বিএনপি সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানান, নিজেদেরকে শুধু প্রশাসনিক কর্মকর্তা নয়, বরং জনগণের সেবক ভাবতে হবে। স্বচ্ছতা ও দ্রুততার পাশাপাশি আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজানোর কথাও জানিয়েছেন সরকার প্রধান। বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বা বিএম ফাউন্ডেশন প্রতিষ্ঠানটির মাধ্যমে বিসিএস কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণ থেকে শুরু করে বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে নানা প্রশিক্ষণ দেয়া হয়। 1991 সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে যাত্রা শুরু করে বিএম ফাউন্ডেশন। 3 দশকের বেশি সময় পর শনিবার সকালে ফাউন্ডেশনটির নতুন আরেকটি ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই। দক্ষ মানব সম্পদ তৈরিতে বিএমের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে সরকার বিএমকে আরো যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে প্রস্তুত। প্রতিযোগিতামূলক বিশ্ব ব্যবস্থায় ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সহজীকরণে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান স্টপ সার্ভিস প্রতিষ্ঠা এবং সম্পূর্ণ ডিজিটাল কর্মপ্রবাহ তৈরি করে আধুনিক বিশ্বের উপযোগী করে সরকারি কর্ম সম্পাদন ব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন। উন্নয়নের সফলতা প্রতিটি স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে বলেন সরকার প্রধান। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে, এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। জনগণ আমাদের ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে সরকার বদ্ধপরিকর। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে সরকারি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সরকারি কর্মকাণ্ড ঢেলে সাজাতে চায় বর্তমান সরকার। অনুষ্ঠান শেষে বিএম ল্যাবরেটরি স্কুল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান স্কুলের খুদে শিক্ষার্থীদের সঙ্গে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। যারা ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী, তাদের রাজনৈতিকভাবে নির্মূল করতে বিএনপি কাজ করে যাবে, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে এই কথা বলেছেন তিনি। মহাসচিব আরও বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে নির্বাচনের আগে থেকেই একটি পক্ষ কাজ করে যাচ্ছে। বিএনপি ইঞ্জিনিয়ারিং করে নির্বাচনে জয়ী হয়েছে, জামাত আমিরের এমন অভিযোগ নাকচ করে দেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যারা এই ধরনের ভিত্তিহীন কথা বলছে তাদের অতীত ইতিহাস জনগণের জানা, আর সে কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং তিনি বা তার দল যে কখনোই সুস্থভাবে চিন্তা করেন না তার প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। টিকা কার্যক্রমের স্বনির্ভরতা ও সাশ্রয়ী হওয়া নিয়ে ভাবছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। শনিবার রাজধানীর ইস্কাটনে এক গোল টেবিল বৈঠকে এই কথা জানান তিনি। বলেছেন, শুধু মানুষ নয়, অন্যান্য প্রাণীর ভ্যাকসিনেশন নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। দক্ষ মানব সম্পদ তৈরিতে কাজ করছে সরকার। নতুন প্রজন্মকে এগিয়ে নিতে শিক্ষা কারিকুলামে যুগোপযোগী পরিবর্তন নিয়ে কাজ করবে সরকার, এমনটাও জানিয়েছেন তিনি। আমাদের একটা বড় লক্ষ্য হচ্ছে ভ্যাকসিনেশন নিয়ে কাজ করা, বোথ হিউম্যান এবং লাইভ স্টকের ক্ষেত্রে, এবং বায়োটেকের এটার সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমরা কিভাবে আমাদের ভ্যাকসিনের ক্ষেত্রে আরো বেশি স্বাবলম্বিতা তৈরি করতে পারি। ফর ইনস্টেন্স হামের ক্ষেত্রে বর্তমানে একদম কারেন্ট ইস্যু, সেখানে কি আমাদের কোন ইন্টারভেনশন আমাদের নিজেদের ইকোসিস্টেমকে তৈরি করতে পারে কিনা। আমরা মনে করি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো এই সরকারের মূল উদ্দেশ্য। বিএনপির দায়িত্বশীল আচরণ না করে ফ্যাসিবাদের পথ অনুসরণ করছে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জুলাই বিপ্লব ধারণ করে না বিএনপি। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে এসব কথা বলেছেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, 5 আগস্টের পর থেকেই প্রতিটি সংস্কার কাজে বাধা দিয়েছে বিএনপি। তারা 51% মানেন, কিন্তু 70% মানেন না। এটা লজ্জা, এটা দুঃখে। ওই 70%-এর রায় যেদিন বাস্তবায়ন হবে, বাংলাদেশ থেকে সত্যিকার অর্থে সেদিনই স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বিদায় নেবে। বিএনপি প্রত্যেকটি বিষয়ে পতিত, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে। 5 আগস্টের পর থেকেই প্রতি পদে পদে বিএনপি, তৎকালীন বিএনপি সেই সংস্কার কার্যক্রমে বাধা দিয়ে এসেছিল। একটা পর্যায়ে তারা বাধ্য হয়ে ঐক্যমত কমিশনে আসে, কিন্তু ঐক্যমত কমিশনে এসেও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে তারা নোট দিচ্ছেন, অর্থাৎ তাদের বাধা, তাদের অসম্মতি তারা জানিয়ে এসেছে। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। গাড়ির লাইন থাকলেও আগের তুলনায় ভোগান্তি অনেকটাই কমেছে বলে জানাচ্ছেন চালকরা। পাম্পের লোকজন বলছেন, জ্বালানি সরবরাহও বেড়েছে। রেশনিং পদ্ধতি বাতিল হলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে সরকার। আগের তুলনায় প্রতিটি পেট্রোল পাম্প এখন প্রায় 20% বেশি জ্বালানি পাচ্ছে। তবুও রাজধানীর বিভিন্ন পাম্পে এখনো দেখা যাচ্ছে গাড়ির দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, লাইন দীর্ঘ হলেও আগের মতো যন্ত্রণাদায়ক নয়। এখন গ্রাহকরা গড়ে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই চাহিদা মতো জ্বালানি পাচ্ছেন। আগের চেয়ে একটু চাপটা কমছে, যেহেতু কালকে থেকে অফিস শুরু হবে, যার কারণে আজকে একটু চাপটা স্বাভাবিকই বেশি থাকবে। 3-4 ঘন্টা লাইন লাগতো, এখন ওই রকমই কাছাকাছি হয়, খুব বেশি একটা পার্থক্য না। আমরা চাই এটা একটা সমাধান, এই যে এইভাবে দুর্ভোগ আর ভালো লাগে না। সুবিধা অসুবিধা ওইটা হচ্ছে হলো মেন কথা, তো লাইন, মানুষের তো সময় নষ্ট হইতেছে লাইনে বসে। ফুয়েল পাস ব্যবস্থা চালু হওয়ায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরে এসেছে বলেও মনে করছেন চালকরা। আগে দাঁড়ালে 5-6 ঘন্টা লাগতো, আজকে 4 ঘন্টা আসলাম, একটু কমছে আর কি হালকা। 17 ঘন্টা 20 মিনিট সময় লাগছে আমার, আজকে 3.5 ঘন্টা লাগছে। পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে সরবরাহ বাড়ায় চাপ কমেছে, পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। সরকার যার যার ডিমান্ড অনুযায়ী যদি তেল দেয়, 1 সপ্তাহ দেখবেন আপনার এখানে কারোর কাছে কোথায়ও লাইন থাকবে না। আমরা কাস্টমার ডাকবো তেল নেওয়ার জন্য যে আপনি আসেন, আমার কাছে পর্যাপ্ত তেল আছে। তবে কিছু মজুতদার এখনো সক্রিয় বলে অভিযোগ গ্রাহকদের। তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা। বিশ্ববাজারে তেলের দাম কমলে আলোচনা ছাড়াই বাস ভাড়া কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে বিআইডব্লিউটি এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। বলেন, জ্বালানির পাচার রোধ ও ভর্তুকির চাপ এড়াতে সরকার দাম সমন্বয়ে বাধ্য হয়েছে। বাসে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। জ্বালানি তেলের দাম বাড়ানো নিয়ে IMF এর কোনো চাপ নেই বলে তিনি জানিয়েছেন। আলোচনা করে সর্বসম্মতিতে সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে আপনারা, এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে। এটা এমন আমরা করেছি যে BRTA থেকে একটা প্রজ্ঞাপন জারি করে বললেই হবে, আর কোনো কর্তৃপক্ষের সাথে বসার প্রয়োজন হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রধান সড়ক, প্রধান এলাকা পর্যায়ক্রমে অটোরিকশা প্রবেশ নিষেধ করা হবে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট, শিক্ষা ও চিকিৎসায় বাড়তি ব্যয়, গণপরিবহনের নৈরাজ্য, এরকম নানামুখী চাপে পিষ্ট সাধারণ মানুষ। কেউ চাকরি হারিয়ে বেকার, কেউ বা ব্যবসায় এখন মন্দা দেখছেন। আয় ব্যয়ের হিসেব মেলাতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ মানুষ। এমন যখন পরিস্থিতি, তখন বিশ্লেষকরা বলছেন সাধারণ মানুষকে ভালো রাখতে সরকারের নীতি আরও বেশি জনবান্ধব হওয়া জরুরি। হোসাইন শাহাদাতের প্রতিবেদনে থাকছে পুরোটা। ২৬ বছরের তরুণ জাহিদ হাসান স্বাধীন। একসময় তার ভালো চাকরি ছিল, রাজধানীর বুকে মাথা গোঁজার ঠাঁই ছিল। চাকরির ভরসায় 2 বছর আগে বিয়ে করেন পছন্দের মানুষকে, কিন্তু এখন স্বাধীনের জীবন জুড়ে শুধুই পরাধীনতার গল্প। প্রথম অবস্থায় চাকরি করতাম গার্মেন্টস, যে কোনো কারণবশত মালিক গার্মেন্টস বন্ধ করে দিল। তখন গ্রামে চলে গেলাম, গ্রামে চলে যাওয়ার পর একটা চাকরি নিলাম, চাকরিটাও চলে গেল। স্বাধীনের মতো জীবনযুদ্ধে ক্লান্ত পরিশ্রান্ত আরেক মানুষের নাম মফিজুর রহমান খান। পেশায় সরকারি ঠিকাদার, কিন্তু অর্থনৈতিক মন্দায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে চলছে ভাটা, তাই মফিজুরের আয় নেই বছর খানেক ধরে। গত 2 বছর খুব একটা কাজ করতে পারি নাই, বলতে গেলে বেকার অবস্থায় আছি। একটা মানসিক অস্থিরতার মধ্যে আমরা এখন জীবনযাপন করছি। সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে সবকিছুর দাম, তাই আয় ব্যয়ের হিসেব মেলাতে মাথার ভেতর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর। এদেশে দ্রুতই সবকিছুর দাম বাড়ে, সে অনুপাতে বাড়ে না কেবল মানুষের শ্রম, ঘাম আর সময়ের দাম, যার চূড়ান্ত রূপ পেট্রোল পাম্প ঘিরে অপেক্ষা আর অপেক্ষা। অফিসে ছুটি নিয়ে সিরিয়ালদের সারাদিন, রাতের তো অর্ধেক গেছে, দিনের অর্ধেক চলে গেছে তেল নিতে নিতে। 1000 টাকা আর্নিং করে আবার এই যে তেল তোলার জন্য নিয়ে আসছি। এখন সবকিছু সমান হয়ে গেছে, যে আমি যে রাখবো ফ্যামিলির জন্য বা ফ্যামিলিকে কিছু পাঠাবো সেটা ভাই নাই। লাগামহীন ওষুধের দাম, চিকিৎসার ব্যয় সামলাতে দিশেহারা সাধারণ মানুষ। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে অসন্তোষ বাড়ছে প্রতিদিনই, অথচ খরচ বাড়ছে লাফিয়ে। শিক্ষার খরচ মেটাতে গিয়ে চাপে পিষ্ট অভিভাবকরা। প্রতি সেমিস্টারে ধরেন 85,000 টাকার মতো লাগে, কিন্তু আমার বাবা মা কিন্তু 85,000 টাকার মতো এফোর্ড নেওয়ার মতো না। প্রত্যেক সেমিস্টার বা প্রত্যেক ইয়ারে পরিমাণটা বেড়েই যাচ্ছে, 50,000 থেকে 1 লক্ষ টাকা, বাট শিক্ষার মানটা যেমন ছিল 5 বছর আগে তেমনই রয়ে গেছে। দেশের অর্থনীতি খুঁড়িয়ে চলছে 2022 সাল থেকেই। বৈশ্বিক ও অভ্যন্তরীণ একের পর এক ধাক্কা দেশের মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন মানুষের দৈনন্দিন জীবনে স্বস্তি দেয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। আমাদের সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে এবং যে সমস্ত অবস্টাকল সাধারণ মানুষ ফেস করে সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে এবং এগুলি সমাধানের জন্য ইনিশিয়েটিভ নিতে হবে। বিশ্লেষকদের মতে সময়ের প্রয়োজনেই এখন দুর্নীতি আর অনিয়ম বন্ধে কঠোর হতে হবে সরকারকে। নিতে হবে জনবান্ধব নীতি, বাড়াতে হবে সামাজিক সুরক্ষা ব্যয়। তরুণ স্বাধীনদের জন্য নিশ্চিত করতে হবে কাজের সুযোগ, তবেই মিলবে সমৃদ্ধি, নিশ্চিত হবে স্বাভাবিক জীবন। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। ইয়াবা, মদ কিংবা গাঁজা লাগবে? একটা ফোন কল বা SMS, দরদামের পর মিলবে হোম ডেলিভারি। খোদ রাজধানী ঢাকায় আইন শৃঙ্খলা বাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাদকের হোম ডেলিভারি। ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্য নিরাপদ বলে মাদকের হোম ডেলিভারি দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া মাদকের হোম ডেলিভারি ঠেকানো বেশ মুশকিলই বলে দাবি করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা। রাজু মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। মাদকের ক্ষেত্রে এক এক সময়ে এক একটি নতুন ট্রেন্ড আসে। এখন মাদকের অনলাইন ডেলিভারি ব্যবসা খুবই জনপ্রিয়।
কেমন করে পাওয়া যাবে মাদকের হোম ডেলিভারি দেখতে চায় নিউজ 24। যোগাযোগ হলো এক মাদক সেবীর সাথে, জানালেন যে কেউ চাইলে হোম ডেলিভারি পাবেন না, পুরনো ক্রেতা ও পরিচিতদের রেফারেন্স পেলেই কেবল হোম ডেলিভারি পাওয়া যায়। যাওয়া লাগে না, অবশ্যই আমরা তার সাথে ফোনে কন্ট্যাক্ট করলে সে আমরা লোকেশন দিলে সে আসে দিয়ে যায়। আমরা যদি 10টা মালে বলবে আমাকে একটু বাড়াই দিয়ে না তো রাত্রে আসতে আসতে বাড়াই খুশি করে দিই, খুশি করে দিলে হয়ে যায়। তার কাছ থেকে নাম্বার সংগ্রহ করে দেয়া হলো ইয়াবা আর গাজার অর্ডার। অপরিচিত ক্রেতা হওয়ায় কিছুটা অবিশ্বাস, কয়েকটি স্পট ঘুরিয়ে অবশেষে পাওয়া গেল অর্ডার দেয়া মাদক। আমি তো হোম ডেলিভারি দিই, এই জন্য 300, 400 বা 350 অনেক খুশি হয়, 50-100 টাকা গিফট করে। শুধুমাত্র একটি ফোন কলেই মাদক সেবীদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে মরণঘাতী এই ভয়ানক ইয়াবার মতো মাদক। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকের হোম ডেলিভারি পাওয়া যায়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকা, তেজগাঁও, গুলশান, নিকেতন, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, ধানমন্ডি, মিরপুর, উত্তরা উল্লেখযোগ্য। হোম ডেলিভারিতে দাম একটু বেশি পড়ে, কিন্তু নিরাপদ। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, আকারে ছোট মাদক দ্রব্যগুলো হোম ডেলিভারিতে চাহিদা বেশি। শরীরের গোপন স্থানে লুকিয়ে এসব মাদকের ডেলিভারি দেওয়া হয়। এই দেশের মধ্যেও কোনো মাদক তৈরি হয় না, মাদক যা আসে দেশের বাইরে থেকে, ওইটা ঠেকানোর দায়িত্ব আমাদের না। ওইখানে যদি ঠেকানো যেত যে দেশে মাদক ঢুকবেই না, তাহলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হতো। আমি ঢোকাটা বন্ধ করতে পারতেছি না, এরপরে আমি সারাক্ষণিক চেকপোস্ট দিতে পারতেছি না, আমার ওই পুলিশ নেই, আমার 150-200 যে পুলিশ, আমার 2000 জায়গায় ডিউটি দিতে হচ্ছে। মাদকের সহজলভ্যতার পেছনে স্থানীয় প্রভাবশালীদের হাত রয়েছে বলে অভিযোগ করেন অপরাধ বিশেষজ্ঞরা। রাষ্ট্রের ক্ষমতার উপরে তো কারো কোনো সেই ক্ষমতা নেই। রাষ্ট্র তো যে সমস্ত ব্যক্তি আইন বহির্ভূত কাজ করছে, সমাজের মধ্যে মাদক ছড়িয়ে দিয়ে মানুষকে এক ধরনের পঙ্গু করে তুলছে, এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে যে ভয় কোথায়, এই ভয়টাই তো আসলে আমরা খুঁজে পাচ্ছি না। তো এই ভয়ের রহস্য উদ্ঘাটন করা সেটা সরকারের দায়িত্ব। সেসব ব্যবসায়ীরা এখন মাদকের হোম ডেলিভারির সাথে যুক্ত, তাদের আটক করে আইনের আওতায় আনতে পারলে হোম ডেলিভারির ব্যবসা বন্ধ করা সম্ভব বলেও মনে করেন সংশ্লিষ্টরা। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। চলতি বছরের ডিসেম্বরেই 2027 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এগিয়ে আনা হবে সময়সূচিও, জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। শনিবার সচিবালয়ে এক বৈঠক শেষে নিউজ 24-কে এসব কথা জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তীতে সেশন জট কমাতেই এসব পরীক্ষা এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কাজের প্রতি আগ্রহ বাড়াতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বদলির নীতিমালা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষক আগে জেলায় নিয়োগ পাচ্ছে, তাদের সব প্রত্যেকটা ছাত্রছাত্রী শুধু অ্যাডমিশন টেস্ট, ভর্তি হওয়া নিয়ে এই 1 বছরের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে এবং সেশন জট ক্রমান্বয়ে বাড়ছে। এটাকে আমরা স্কুইজ করে সমন্বয় করার জন্য আমরা চাইব যে প্রত্যেকটা সিলেবাস কারিকুলাম শেষ হওয়ার সাথে সাথেই যেন পরীক্ষাগুলো সম্পন্ন হয়। চট্টগ্রামে সাগর বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়। সীমাহীন জলে সীমানা ভাগ করে স্ট্যাম্পে দলিল করে দিচ্ছেন বিক্রেতারা। দর্শক, শুনতে অবাক লাগছে কিংবা ভাবছেন কিভাবে সম্ভব এই ঘটনা, কিন্তু নিউজ 24-এর অনুসন্ধানে দেখা গেছে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সাগর ছোট ছোট ভাগ করে বিক্রি করছে একটি মহল, আর এর বিনিময়ে স্থানীয় জেলেদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের তথ্যে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। দখল যার সাগর তার, এখানে ক্ষমতা হলো সবচেয়ে বড় হাতিয়ার। নীল জলরাশিতে সৃষ্টিকর্তার দেওয়া মৎস্য সম্পদ দখল করে রেখেছে অসাধু চক্র। মাছ ধরতে হলে আগে কিনতে হবে সাগর পার, নয় মাছ ধরা বন্ধ। লুট হবে জাল ও নৌকা, এমনকি নির্যাতনে যেতে পারে জেলের জীবনও। চট্টগ্রামের আনোয়ারার, গহিরা, পতেঙ্গা, বাঁশখালী সহ বেশ কিছু এলাকায় এই চক্রের হাতে জিম্মি জেলেরা। 1 কিলোমিটার দূরত্বের সাগরে মাছ আহরণ করতে দিতে হয় 2.5 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত। টাকা নিয়ে স্ট্যাম্পে দলিল করা হয়। আবার মাছ ধরতে কেউ কেউ ভাড়াও নেয় সাগর। বদ্দার বলি আমরা আর কি, যাদের বোট আছে এবং যাদের পারগুলা এই দখল আছে, এগুলা আছে মেতল 2,70,000 টাকা দিই। 2-3 বছর টাকা বেশি হয়েছে, এরপরে মানে আর পাই নাই।
ভুক্তভোগী জেলেদের দাবি আনোয়ারার গহিরা এলাকার জয়নাল, আবুল কাশেম সহ আরো বেশ কয়েকজনের দখলে গহিরা এলাকার বঙ্গোপসাগরের বেশিরভাগ অংশ। আমাদের পার এখানে, আরেকজনের পার ওখানে, এরকম সেলিম আছে, তারপরে আমাদের জয়নাল আবেদিন, এরকম কয়েকটা পদ্মার আছে, মানে সবচেয়ে বড় পদ্মার ওরা। খালেক আছে, তারপর ওই মুস্তাক আছে, এরকম বিভিন্ন বা এরকম করে অনেকজন আছে। টাকা না দিয়ে সাগরে জাল ফেললেই চলে নির্মম নির্যাতন। সব সময় মৃত্যুর ভয় কাজ করে আর কি। জলদস্যুরা ধরে সবকিছু কেড়ে নিয়ে যায়। সাগর থেকে মানে ঘন্টার পর ঘন্টা ফোন আসে, আমাদেরকে দৌড়াইছে, এগুলো পর আর কি। এদিকে দখলদাররাও স্বীকার করলেন সাগর দখল রাখার কথা। প্রথম একটা নিয়ে শুরু করছি, মানে হারবার একটা, যে বোর্ড 8-10টা আসে, 8টার থেকে একটা নিয়ে শুরু করছে, 1টা থেকে 2টা, 2টা থেকে 4টা, 10টা, 12টা পর্যন্ত করছে, এখন 8টা আছে। সকল না, মনে করেন নির্দিষ্ট একটা জায়গা, এটা মনে করেন আমি বসাইছি। এমন চাঞ্চল্যকর অপরাধ দীর্ঘদিন ধরে চললেও জানে না খোদ মৎস্য অধিদপ্তরও। সমুদ্র বিক্রি করা বা লিজ দেয়া বা ভাড়া দেওয়ার কোনো সুযোগ নাই। যদি এটা হয়ে থাকে তাহলে যে সমুদ্রে আইন প্রয়োগের জন্য বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নেভি তারা কাজ করে থাকে, তাহলে আমার মনে হয় যে আমরা তাদের নজরে নিয়ে আসতে পারি। সাগরের পার বিক্রি ও চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ নাগরিক সমাজের প্রতিনিধিদের। নাগরিক হিসাবে লজ্জা পাচ্ছি, আমরা এমন একটা দেশে আছি যেখানে সমুদ্র পর্যন্ত চাঁদাবাজরা দখল করে আছে। তুই তাদের পেছনে কে? এটা তো নাগরিকরা প্রশ্ন করবে স্বাভাবিকভাবেই, উত্তরটা দেবে কে? শুধু সাগরের ভূমিদস্যু নয়, জলদস্যুদের অত্যাচারেও উভয় সংকটে চট্টগ্রামের জেলেরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না হলে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। পাকিস্তান সফরে গিয়ে এই বার্তা দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলোচনায় অংশ নিতে শনিবার ইসলামাবাদ যাচ্ছেন মার্কিন বিশেষ দূত। আর এদিকে যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণহানি 2500 ছাড়িয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা রাওয়ালপিন্ডির বিমান ঘাঁটি, এখানেই অবতরণ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বহনকারী বিশেষ বিমান। স্থানীয় সময় শুক্রবার তাদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসাকদার ও সেনাপ্রধান জেনারেল আসিম মনির। এরপর অনুষ্ঠিত হয় দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক বৈঠক। তেহরান স্পষ্ট জানিয়েছে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তাদের সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই, বরং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই বার্তা আদান প্রদান করা হবে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রসারের লক্ষ্যেই তার এই সফর। ইসলামাবাদ সফর শেষে তার মস্কো ও মাস্কাট যাওয়ার কথা রয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ সহ কোনো সামরিক হুমকি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। নিরাপত্তা ও জাতীয় স্বার্থে আপোষ অসম্ভব। তেহরানের দেওয়া শর্তগুলোই হতে পারে সম্ভাব্য সমঝোতার মূল ভিত্তি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জেরেড কুশনার পাকিস্তানে অনুষ্ঠেয় ওই আলোচনায় অংশ নেবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে পরবর্তীতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ইসলামাবাদ সফরের কথা রয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালী হয়ে ইরান অভিমুখী একটি জাহাজ আটকের দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে তেহরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। এদিকে দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতির কোনো লক্ষণ নেই। অব্যাহত ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের পাশাপাশি ফের শান্তিরক্ষী নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। নীরব দাস, নিউজ 24। যুক্তরাষ্ট্র ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার নিখোঁজ 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন এবং নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিখোঁজ থাকার পর লিমনের দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লিমনের রুমমেটকে। আর অন্যদিকে নাহিদা সুলতানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার। বিস্তারিত চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে প্রবাসী কমিউনিটিতে। দীর্ঘ অনুসন্ধানের পর নিখোঁজ শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করেছে ফ্লোরিডার স্থানীয় পুলিশ। Remove a dead human body
in unapproved condition. দেশটির গণমাধ্যম জানায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের দেহাবশেষ শনাক্ত করা হয়। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে পিএইচডি করেছিলেন। এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবু গারবিয়ারকে গ্রেফতার করেছে হিলসবরো কাউন্টি শরীফ কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছে ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস। তার পরিবার এজন্য দূতাবাসকে নির্দেশ। অন্যদিকে নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে জানিয়েছে তার ভাই জাহিদ হাসান প্রান্ত। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টের মাধ্যমে বোনকে হারানোর খবর নিশ্চিত করেন তিনি। নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। দুই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে স্তব্ধ স্বজন ও প্রবাসী বাংলাদেশিরা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। পুরো বিষয়টি নিয়ে অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।